ভবানীপুর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে দিলেন ভবানীপুর থেকে এই 2026-এ প্রার্থী হয়ে তিনি দাঁড়াবেন এবং অন্তত এক ভোটে হলেও জিতবেন। हमारा भवानीपुर एक छोटा केंद्र, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. In my constituency I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, শুরু থেকেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেভাবে হচ্ছে তা নিয়ে সুর চড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে ভবানীপুর কেন্দ্রের ক্ষেত্রে এই যে প্রথম লিস্ট বেরিয়েছে, সেই প্রথম লিস্টে ডিলিটেড যে কলাম, সেই ডিলিটেড কলামে 58,000 নাম, অর্থাৎ ভবানীপুর থেকে 58,000 নাম বাদ। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন অন্তত এক ভোটে হলেও তিনি জিতবেন ভবানীপুর থেকে দাঁড়িয়েই। রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? অতএব রাজ্যের একাধিক বিধানসভা আসন রয়েছে যার রাজনৈতিক ওজন অনেকটাই বেশি, এবং রাজনৈতিক ওজন বেশি হওয়ার কারণে সেখানকার যারা প্রার্থী হন বা সেখান থেকে যারা বরাবর জিতে আসছেন তারা সেই আসন নিয়ে যখন কথা বলেন তার মধ্যে দিয়ে আসলে গোটা রাজ্যের একাধিক আসনে থাকা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলগুলোর যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে বার্তা পৌঁছে দিতে সুবিধা হয়। সেদিক থেকে দেখতে গেলে ভবানীপুর এমন একটি কেন্দ্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে তিনি রয়েছেন, এবং যেহেতু তিনি দীর্ঘদিন দক্ষিণ কলকাতার তিনি সাংসদ ছিলেন এবং ভবানীপুর সেই কেন্দ্রের মধ্যে পড়তো, ফলে এখানকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক সময় বা চলতি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল বারবার ধরে ভবানীপুরকে কেন্দ্র করে আসলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রতে নানা রকমের রাজনৈতিক কর্মসূচি করছে বা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে তথ্য পরিসংখ্যান দিয়েছেন বা গত দুদিন ধরে তৃণমূল কংগ্রেস যে সমস্ত তথ্য পরিসংখ্যান হাজির করছে তার রেস ধরে তারা কি বলছে যে কমিশনের সঙ্গে বিজেপির যে আঁতাতের প্রসঙ্গ তারা সেটাকে রাজনৈতিকভাবে তুলে আনার চেষ্টা করছে। এবং ভবানীপুরের মতো একটি কেন্দ্র যেখানে যে সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে, তুমি অতনু যে 58,000 সংখ্যাটা 60,000, হ্যাঁ আবির সরি, যে 2025-এর বিধানসভা উপনির্বাচনে এই আমি 58,000-এর প্রসঙ্গেতেই বলছি, সেখানে যদি 58,835 ভোটে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভার উপনির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং সেটা রেকর্ড সংখ্যক ব্যবধানে তার জয়লাভ করা। আসলে এই যে তিনি বললেন যে তিনি জিতবেন, এক ভোট হলেও তিনি জিতবেন, আসলে এর মধ্যে দিয়ে সেখানকার যারা কর্মীরা রয়েছেন, যারা সেখানে জনসংযোগের কাজ নিয়ে ভবানীপুরে নির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তাদের মধ্যে দিয়ে এবং গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে দিয়েই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে যে চ্যালেঞ্জটা তিনি যে ছুড়ে দিয়েছেন, তিনি যে জয় ছিনিয়ে আনবেন সেটা যেন বাকি জায়গাতেও একই রকমভাবে নেতাকর্মীরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভবানীপুর এমন একটি বিধানসভা কেন্দ্র যাকে বলা হয় মিনি ইন্ডিয়া। তুমি দেখো যে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এটি অনুষ্ঠানে ভবানীপুরে গিয়েছিলেন তিনি একই প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন। তার কারণ বহু ভিন্ন ভাষাভাষী মানুষজন এখানকার এই বিভিন্ন ওয়ার্ডগুলোতে বসবাস করেন, ফলে রাজনৈতিক অঙ্ক সাজাতে গিয়ে নির্দিষ্ট কতকগুলো ওয়ার্ডের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিজেপি তারা সেখানে নজর দেওয়ার চেষ্টা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এসআইআর নিয়ে যে গোটা ঘটনাগুলি করা হচ্ছে তারপরেও তারা পাশে থেকেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি সওয়ালকে নিয়ে গেছেন এবং প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকমভাবে সাহায্য করা হয়েছে। কিন্তু মানুষ যে তার পাশে রয়েছেন, তাকে যে সেখানকার ঘরের মেয়ে বলা হয়, সেই বার্তাটি কার্যত ঘুরিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে দিয়ে রেখেছেন। সে কারণে তিনি উল্লেখ করেছেন প্রার্থী তিনি সেখানে এবং এক ভোট হলেও তিনি সেখান থেকে জিতে দেখাবেন। ফলে এটা গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ভবানীপুরের মধ্যে দিয়ে। ধন্যবাদ আবির। हमारा भवानीपुर एक छोटा केंद्र, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. In my constituency I told you 60,000.
Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. এই যে নাম বাদ যাচ্ছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে দেখা যাচ্ছে যে ডিলিট তালিকা, যে ডিলিটের যে কলাম রয়েছে সেখানে এতগুলো নাম, এত নাম, যেমন ভবানীপুরের ক্ষেত্রেই 58,000-এরও বেশি নাম, প্রায় 60,000 নাম। এ নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ উদ্ধৃত করে কমিশনকে নিশানা করছেন। This bias government of India and the bias election commission, vanish Kumar. They want to vanish the people's name. Now the constitution is in crisis in our country. মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিচারের বাণী আজ নীরবে নিভিতে কাঁদবে, আজকে কাঁদছে, কাঁদে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দানবিক শক্তির বিরুদ্ধে মানবিক শক্তির জয় হবে। আর ওদিকে রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ, নিশানায় মমতা, টার্গেট অভিষেক। বলছেন যে তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী অভিষেক। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता का कल्याण नहीं है। बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला करना, वो अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाना चाहते। পরিবর্তনের ডাক দেওয়ার জন্য বিজেপির পরিবর্তন যাত্রা, যে পরিবর্তন যাত্রার আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে কি না, একদিকে যেমন অমিত শাহ, তেমন আরেকদিকে নীতিন নবীন, আরেকদিকে রাজনাথ সিং, আরেকদিকে শিবরাজ। রাজ্যের 5 জায়গা থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রা, মথুরাপুর, বসিরহাট, আমতা, ওদিকে ইসলামপুর, হাসন। আর পদ্মের এই পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রথযাত্রাই শেষ রথযাত্রা। 5 स्टार होटल का कार लेके रथयात्रा कर रहा है। ये रथयात्रा आपका शेष यात्रा होगा, विनाश यात्रा होगा, आप देख लीजिए। আর ভোটের হাওয়ায় এই বিজেপির পরিবর্তন যাত্রা, তা নিয়ে তোপ দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, ভাই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে। তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। নিজেদেরকে ভগবান ভাবছে, আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। কোন রকম কোনো প্ররোচনায় পা দেবেন, এলাকার শান্তি সংহতি বজায় রাখবেন। বিজেপির এই পরিবর্তন যাত্রা দ্বিতীয় দিনে আজ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, যিনি হিন্দুত্বের শান দিয়ে দাবি করলেন যে বিজেপি জিতলে ইসলামপুরের নাম হবে ঈশ্বরপুর। बंगाल की ये भूमि जिसका नाम इस्लामपुर है ना, तो एक बार इस्लामपुर को ईश्वरपुर बदलने के लिए भाजपा की इस परिवर्तन यात्रा का शंखनाद कीजिए।
आपकी अपनी सरकार बनेगी, इस्लामपुर अब नहीं रहेगा, ईश्वरपुर बनकर आएगा और वो सपना आपका साकार होगा। ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর, কটাক্ষ তৃণমূলের। নতুন সভাপতি হয়েছেন কালকা যোগী, বাংলার ইতিহাস ভূগোল জানেন না। প্রথমত বাংলার ইতিহাস বলে বাংলায় যুগ যুগ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান একসঙ্গে রয়েছেন, শান্তি সম্প্রীতি সংগতি। এলাকার নামের পেছনে কিছু ইতিহাস থাকে, কিছু কারণ থাকে। বাংলার বকেয়া টাকা দিতে পারেন না আর নির্লজ্জের মতো নাম পরিবর্তনের রাজনীতি করেন। অনেক তো নাম পরিবর্তনের রাজনীতি করলেন অন্য জায়গায়। আপনারা দরিদ্র মানুষের বিরোধী আর আপনারা এখানে নাম বদলের রাজনীতি করছেন। এটা আমরা তো খুব ভালোভাবে দেখছি না। এটা দেখুন আপনি যে এখানে ইসলামপুরে একটা যে জায়গা আছে এটাকে আমরা সিটি অফ পিস বলি। একটা অন্য স্টেটের লোক একজন ইসলামপুরে এসে এখানে যদি একটু বলে তো আমরা যদি ক্ষমতা আছে তাহলে এখানকার আমি ইসলামপুরের যে নাম আছে আমি এই নামটা চেঞ্জ করে আমরা ঈশ্বরপুর করবো কেন? ওরা যারা এই জায়গাটার নাম চেঞ্জ করতে চায় ওরা এখানে পরিবেশটাকে নষ্ট করতে চায়। তো আমরা জন্মর পর থেকেই এটা ইসলামপুর শুনে এসেছি এবং ইসলামপুর বলে পরিচিতিও আছে। তো এখন এই নাম পরিবর্তন করে পরবর্তীতে তারা কি নাম রাখতে চাইছেন আমি জানি না। এমন কিছু না হয় যেটাতে আমরা সকলে মিলে এখানে বসবাস করছি আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়। টার্গেট 26, টার্গেট তফসিলি ভোট এবং কেন্দ্রের দেওয়া তথ্যকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিঁধলেন বিজেপিকে। বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড কন্ট্রোল ব্যুরোর যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে তফসিলিরা সব থেকে বেশি অত্যাচারিত। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ তার নাম উত্তরপ্রদেশ। এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। ভোটের বাংলা সরগরম, তৃণমূলের নজরে রাজ্যের এসসি এসটি ভোট। রাজ্যের এসসিদের জন্য সংরক্ষিত আসন 68টি, এসটিদের জন্য 16টি, অর্থাৎ মোট 84টি আসন এসসি এসটিদের জন্য সংরক্ষিত। 2021-এ এই 84টি আসনের মধ্যে বিজেপি পায় 39টি, তৃণমূল 45টি। 24-এ বিজেপির আসন সংখ্যা কমে হয় 36টি, তৃণমূলের বেড়ে হয় 48টি। অর্থাৎ এ রাজ্যে এসসি এসটি সংরক্ষিত আসনগুলিতে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। তবে ব্যবধানটা বেশি নয়। এবার তৃণমূলের টার্গেট এই ব্যবধানকেই আরো বাড়ানো। তাই অভিষেক এদিন বোঝানোর চেষ্টা করলেন বিজেপি মানেই এসসি এসটিদের জন্য বিপদ। এর জন্য তিনি অস্ত্র করলেন কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য। তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর, 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে। তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। অনগ্রসর শ্রেণীর মন পেতে তৃণমূল 24-এ নয়া কর্মসূচি নেয়, তপশিলি সংলাপ। 24-এর লোকসভা ভোটের আগে এই কর্মসূচি শুরু করে তৃণমূল। 26-এ নতুন করে তাতেই শান, এসসি এসটি সংরক্ষিত কেন্দ্রগুলিতে প্রচার গাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। এসসি এসটিদের জন্য সংরক্ষিত এলাকায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলির গুরুত্ব বোঝাবেন। তপশিলি জাতি ও উপজাতিদের অভাব অভিযোগও শোনা হবে। রাজ্যে এসআইআরে একাধিক মৃত্যু এবং হেনস্থার অভিযোগ উঠেছে। তপশিলি সংরক্ষিত এলাকাগুলিতে এ নিয়েও প্রচার চালানো হবে।
বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। আপনারা আগামী 2 মাস প্রচার করবেন, কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন। আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে, যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। নিউজ 18 বাংলা। এবং ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কিভাবে ভোট হবে তার জন্য আজ জেলা শাসকদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক হয় এবং আগামী সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চ, আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। আজ জেলা শাসকদের জানিয়ে দিয়েছে কমিশন 9 মার্চে রাজ্যে ফুল বেঞ্চ আসতে পারে। এসআইআর ভোটার তালিকা প্রকাশ হতেই তৎপরতা এবং জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে আজ কমিশনের বৈঠক এবং কমিশনের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 100% বুথে ওয়েবকাস্টিং, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ে কোনো আপোষ করা যাবে না। আর কি কি কথা হচ্ছে, কি কি সিদ্ধান্ত হচ্ছে জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এবারের রাজ্যে বিধানসভা বুথে 100% ওয়েবকাস্টিং হবে, অর্থাৎ প্রত্যেকটি বুথেই ওয়েবকাস্টিং হবে। এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিমের তরফে। এবং সেই ওয়েবকাস্টিং এর জন্যই যাতে কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেটা নিশ্চিত করতে হবে জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের, তেমনটাও স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভোট চলাকালীন এবং গণনা চলাকালীন যাতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ না চলে যায়, বিদ্যুৎ সংযোগ যাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং 100% বুথেই ওয়েবকাস্টিং হবে, তেমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আজকের বৈঠকে এটাও বলে দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। আইন শৃঙ্খলা সামলাতে পারবেন নাকি তা নিয়েও জেলা পুলিশ সুপার পুলিশ কমিশনারদের কাছে প্রশ্ন রাখে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম। কারণ অতীতেও পশ্চিমবঙ্গে নির্বাচনের হিংসা রয়েছে বলে এদিনের বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশনের টিমের সদস্যরা বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও আজকের বৈঠকে গণনা কেন্দ্র নিয়েও সতর্কতা কথা বলা হয়েছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে গণনা কেন্দ্র বিশেষ করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশনাল হেডকোয়ার্টার এখানেই যাতে করা যায় সেই বিষয়ে জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের বলছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, একটি বিধানসভার গণনার জন্য 2টি ঘরের বেশি ব্যবহার করা যাবে না, তেমনটাও আজকের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলা নিয়েও বিশেষ বৈঠক করতে চায় নির্বাচন কমিশন, কারণ দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে বেশ কিছু অভিযোগ এসছে নির্বাচন কমিশনের কাছে। সেই কারণে দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসককে বলেন যে তারা আলাদা করে এই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চায়। পাশাপাশি আজকের বৈঠকে উত্তর কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ভূমিকা নিয়েও প্রস্তুত হলে নির্বাচন কমিশন। যে গুরুত্বপূর্ণ বৈঠক হলেও কেন তার কাছে প্রয়োজনীয় নথি নেই তা নিয়েও প্রশ্ন তোলে। ফলত সব মিলিয়ে আজকের বৈঠকে কেন্দ্রীয় বাহিনী সহ ভোটের যে খুঁটিনাটি সেই সব বিস্তারিত তথ্য নিয়ে আজ বৈঠকে আলোচনা হয় এবং সেক্ষেত্রে ধন্যবাদ। একুশের বিধানসভায় যারা 21-এর বিধায়ক হয়েছেন তৃণমূলের হয়ে, তাদের মধ্যে যাদের জয়ের মার্জিন কম ছিল, দেখা যাচ্ছে তালিকায় যে নাম বাদের তালিকা, সেই নাম বাদের তালিকায় সেই সংখ্যা ওই মার্জিনের থেকেও বেশি। আর এর মধ্যেই ষড়যন্ত্র দেখছে তৃণমূল। একুশে বিধানসভা ভোটে সবুজ ঝড়, বেশ কয়েকটি আসনে কম মার্জিনে জেতে তৃণমূল। এসআইআর এর খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই জয়ের মার্জিনের থেকেও বেশি নাম বাদ গিয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুরের দাঁতন, 21-এ বিজেপির থেকে 623টি ভোট বেশি পেয়ে এই আসনটি জেতে তৃণমূল। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই দাঁতন থেকে বাদ গিয়েছে 9,983 জন ভোটারের নাম।
পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে তৃণমূল জেতে 793 ভোটে। এবার সেখানে 8,209 ভোটারের নাম বাদ। 21 জলপাইগুড়ি আসনে তৃণমূল জেতে 941 ভোটে, সেখানে বাদ গিয়েছে 18,386 জনের নাম। পূর্ব মেদিনীপুরের মহিষাদল কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল 2,386 ভোটে, এবার সেই আসনেই বাদ 6,719 ভোটারের নাম। 21 ভোটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় আসন থেকে তৃণমূল জেতে 2,416 ভোটে, এবার সেই নারায়ণগড়ে বাদ গিয়েছে 12,851 ভোটারের নাম। মালদার বৈষ্ণবনগর থেকে 2,471 ভোটে জয়ী হয় তৃণমূল, সেই আসন থেকে বাদ গিয়েছে 16,742 জনের নাম। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। বিজেপির কথা মতো কাজ করেছে কমিশন, যাতে পদ্মপ্রার্থীদের জেতানো যায়। যেহেতু 2021 সালে ভোটে 3,000 মার্জিনে জিতেছিলাম, বিজেপি সহজভাবে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারছে না, তার জন্য আজকে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাইনরিটি 90% ভোটকে মাইনাস করে তারা ভোটে জেতার একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা রেখেছে। কিন্তু মানুষ এই অন্যায় অবিচার কোনো মতেই মানবে না। এসআর নির্বাচন কমিশন করেছে বৈষ্ণবের এমএলএ, তিনি হচ্ছে পুরো ভয় ভীতিতে আবদ্ধ হয়ে গেছেন, তাই জন্য তিনি আজকে এসব কথা বলছেন। কারণ আজকে যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে প্রসেসের মধ্যে হচ্ছে, তারা বাদ পড়েনি। তারা যদি ঠিকঠাক ভবিষ্যতে কাজ দেখাতে পারে বা ঠিকঠাক যদি নিয়ম আছে সেই নিয়ম ফলো করতে পারে, অবশ্যই তাদের বাদ হবে না। ঘোষণারে এবার তৃণমূল কংগ্রেস বড় ভোট ব্যবধানে হারবে, তাই জন্য আজকে এমএলএ এসব কথাবার্তা বলছে। নিউজ 18 বাংলা। ভারত থেকেও পরবাসে রুটি রুচি, এবার নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে সংশয়। তার কারণ ছিটমহলের অনেকেরই নাম এখনো পর্যন্ত এসআইআর তালিকায় বিচারাধীন। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটার একসময় ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, তালিকায় তাঁদের বেশিরভাগেরই নাম বিচারাধীন। সোমবার তারা বিক্ষোভ দেখান মহকুমা শাসকের দপ্তরের সামনে। নাম তুলতে হবে, দিনহাটার মধ্য মশালডাঙ্গা, পোয়াতুরকুটি, বাত্রিগাছ, একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক, ভোটার কার্ড আছে আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। ভারতীয় হয়েও এখানকার বাসিন্দাদের রুটি রুচি পরবাসে। এবার তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ স্থানীয়দের দাবি, মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ মিলিয়ে ভোটার প্রায় 14,000। প্রথম ভোটার তালিকায় এর মধ্যে প্রায় 9,000-এর নাম বিচারাধীন। 99% বিচারাধীন অবস্থায় আছে। আমার ছিটমহলবাসীদেরকে একটা খাবার দিয়ে মুখ থেকে কেড়ে নেওয়ার অবস্থা। কিছুদিন আগে আমাদের ভারতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, সেই সরকার এই ছিটমহলবাসীদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে এখন এরা। সবাই মাত্র 2015 আমরা ভারতের নাগরিকত্ব পেলাম ছিটমহলের লোক, কিন্তু এখানে দেখতেছি কিছু একটা ভাগাভাগি ব্যাপার হচ্ছে। আমাদের নামগুলো যখন শেখ টেকগুলো আছে সবগুলোতে সিল মেতেছে, তো বর্ম টর্ম বা অন্য কিছু, তো তাদেরকে দেখতেছি তাদের কোনো ক্লেম নাই। সাবেক ছিটমহলের যে বাসিন্দারা তাদের নামও বেশিরভাগই অ্যাডজুডিকেশনে আছে, সেটা আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডজুডিকেশন কেসগুলো এরপরে আমাদেরকে দেখতে হবে। যেভাবে আমাদের গাইডলাইন্স আছে বা সুপ্রিম কোর্টের অনারেবল কোর্টের যে অর্ডার আছে সেই হিসাবে এই জিনিসগুলো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সিউড়ির কামরুল শেখ, তার নাম ওই বিচারাধীন তালিকায়, যা থেকে তার আতঙ্ক থেকে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কামরুল শেখ শুনানিতে সব নথি জমার পরেও নাম বাদের আতঙ্ক। কমিশনের বিরুদ্ধে সরব পরিবার।
কাগজপত্র জমা দেওয়ার পর স্ট্যাম্প এসছে কাগজে, সেই দিকে ভাইপো সবাই বলেছে, কাজ করে আসার পর বলেছে সবাইকে যে এরকম তোর নাম বাদে বাংলাদেশ যাবি। আর খুব টেনশন করেছে, যে বাবা পড়ে আছে, হ্যান্ডিক্যাপ, ছেলে মেয়ে বাচ্চা দুটো আছে, আমার স্ত্রী আছে, আমি যাবো কোথা। এসআর এর জন্য টেনশনের জন্য। একইভাবে মুর্শিদাবাদের আব্দুল শেখের মৃত্যুর অভিযোগ। আব্দুল শেখ, তার নামও ভোটার তালিকায় বিচারাধীন, আর তা থেকেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। আব্দুল শেখ মুর্শিদাবাদ, তার মৃত্যুর প্রতিবাদে তৃণমূলের অবরোধ। ভোটার লিস্ট পাবলিশড হয়েছে, এই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে আজকে আব্দুল শেখ 244 নম্বর বুথে তার পরিবারে তিনি সহ আরো 9 জনের নাম এসেছেন। আতঙ্কগ্রস্ত হওয়ার পরে রাত্রিরে তার হার্ট অ্যাটাক হয়, তার মৃত্যু হয়। এইভাবে সারা বাংলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ চাই এবং এর একটা বৃহৎ করা দরকার একান্তভাবে। ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে দেখা যাচ্ছে ডিলিটেডের যে কলম রয়েছে, সেই ডিলিটেডের কলমে নাম, আর তাতেই আতঙ্ক, দুশ্চিন্তা, উদ্বেগে পানিহাটিতে ব্রেন স্ট্রোক এক মহিলার, পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি। বাড়িতে অসহায় ক্যান্সার আক্রান্ত স্বামীর যাবতীয় চিকিৎসা বন্ধ। কমিশনকে তুলোধনা কাউন্সিলরের। আমার ওয়াইফ দীর্ঘদিনের ভোটার, তো 24 সালে উনি ভোট দিয়েছেন, এর আগেও ভোট দিয়েছেন। কালকে হঠাৎ সার্চ করতে গিয়ে দেখে যে তার নামটা মানে ভোটার থেকে বাদ চলে গেছে। এই চিন্তা করতে করতে উনি আজকে সকালবেলা টিআই অ্যাটাক হয়ে উনি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছেন এবং ওনার রাইট সাইড পুরো প্যারালাইসিস হয়ে যায়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও একজন মানুষকে এরকমভাবে এসআইআর পদ্ধতিতে নাম বাদ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আজকে আইসিইউতে তিনি লড়াই করছেন। এই নির্বাচন কমিশন এই ধরনের সমস্ত ঘটনা এবং যতগুলো মৃত্যু ঘটেছে তার জন্য দায়ী নির্বাচন কমিশনারের শাস্তি চাই।